আসসালামু আলাইকুম মাছপ্রেমী বন্ধুরা। আজকের আলোচনায় থাকবে ফাইটার ফিশ বা বেটা ফিশ। আমরা কিভাবে ব্রিড করব, ব্রিডিং পদ্ধতিগুলো কি হবে যেন আমরা সহজে সফল হতে পারি, সে ব্যাপারে একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা পুরো ভিডিওটাই সুন্দর করে দেখবেন। ফাইটার ফিশ বা বেটা মাছের রঙিন সৌন্দর্য আমাদের সকলেরই নজর কাড়ে। এদের ব্রিডিং কিছুটা সেনসিটিভ, একটু খেয়াল রাখলে বা মনোযোগ দিয়ে ব্রিডিংয়ে চেষ্টা করলে সবাই সফল হয় ইনশাআল্লাহ। বেটা ফিশের ব্রিডিং নিয়ে আমি যতটুকু জানি সেটার A to Z সম্পূর্ণ ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজে আপনার বাড়িতে বেটা ফিশ প্রজনন করতে পারবেন আশাবাদী। চলুন শুরু করা যাক। প্রথম ধাপে আপনাকে সঠিক মাছ নির্বাচন করতে হবে। ব্রিডিং এর জন্য সুস্থ পরিণত বয়স এবং ভালো রঙের বেটা মাছ বেছে নিতে হবে। পুরুষ মাছ এবং স্ত্রী মাছ মানে মেল এবং ফিমেল উভয়ই ৩ থেকে ৬ মাসের মধ্যে এরা ব্রিডের জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারে, মানে এদের ম্যাচুরিটি চলে আসে। আপনি দেখলেই বুঝবেন মাছগুলো একটু বড় হয়ে যাবে, ঝলমলে পাখনাগুলো কালার চলে আসবে অনেক সুন্দর। স্ত্রী মাছের পেটটা বেশ মোটা হয়ে আসবে, হ্যাঁ, ওখানে ডিমের স্পট তৈরি হবে। এটা আপনি ভিজুয়ালি দেখলেই মানে বুঝে নেবেন যে এগুলো ব্রিডের জন্য এখন মোটামুটি রেডি, আমি ব্রিড করাতে পারবো। দ্বিতীয় ধাপে থাকবে ব্রিডিং ট্যাঙ্কের প্রস্তুতি। ব্রিডিং ট্যাঙ্কের প্রস্তুতি নিতে আমার বড় কোনো অ্যাকোরিয়াম বা বিশাল কোনো জায়গার প্রয়োজন হয় না। বেটা ফিশ খুব ছোট জায়গাতেও সুন্দর ব্রিড করতে পারে। যদি তার জায়গাটা পছন্দ হয় তাহলে খুব ভালো ব্রিড করবে। পানির পরিমাণ মোটামুটি ৫ থেকে ১০ লিটার রাখলে গুড এনাফ আমি মনে করি একটা বেটা ফিশ ব্রিড করানোর জন্য। পানির ট্যাঙ্কটি খুব বেশি পরিষ্কার স্বচ্ছ থাকতে হবে বিষয়টি এরকম না। ওরা একটু হাইড প্লেস পছন্দ করে, ওরা প্রাইভেসি মেনটেন করতে পছন্দ করে। যেখানে পানির ডেপথ আপনার ৪ থেকে ৫ ইঞ্চি থাকলেই এনাফ। সেখানে একটু পুরাতন জল থাকবে, যে জলটা বেশ কিছুদিন ধরে ব্যবহার হচ্ছে, তবে সেটা যেন ১ মাসের বেশি না হয়। পানির টেম্পারেচার একটা ফ্যাক্ট। পাশাপাশি ব্রিডিং ট্যাঙ্কের ভিতরে আপনি কিছু অর্নামেন্ট প্লান্ট, আর্টিফিশিয়াল প্লান্ট কিছু রাখতে পারেন। হ্যাঁ, এটা আপনার ব্রিডিং ট্যাঙ্কটাকে সৌন্দর্য যেমন বাড়াবে, পাশাপাশি ওদের ব্রিড করতে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা ব্রিডিং ট্যাঙ্ক হিসেবে যেগুলো ইউজ করি সেখানে ম্যাক্সিমামই দেখবেন যে অনেক ব্রিডাররাই অ্যাকোয়াটিক প্লান্ট ওখানে রাখে। এগুলো মোটামুটি সহজলভ্য, খুব সহজে পাওয়া যায়। আপনি চাইলে কালেক্ট করে নিতে পারেন আশেপাশে থেকে। ওখানে আপনার বেশ কিছু অ্যাকোয়াটিক প্লান্ট পাবেন। এর মধ্যে আপনার জাভা ফার্ন বা জাভা মস, ক্রিসমাস মক্স এগুলো হচ্ছে খুব বেটার একটা অ্যাকোয়াটিক প্লান্ট। অ্যানুবিয়াসও অনেক ভালো, অ্যামাজন সোর্ট অনেক ভালো, এগুলো আপনি দেখতে পারেন। তবে খুব বেশি এক্সপেন্সিভ করা দরকার নাই। যারা প্রাথমিকভাবে শুরু করতে চাচ্ছেন ছোটোখাটো অ্যাকোয়াটিক প্লান্ট দিয়ে শুরু করতে পারেন। ব্রিডিং সেটআপের সর্বশেষে আপনাকে পানির কোয়ালিটি এবং টেম্পারেচারটা চেক করে নেবেন, 78 থেকে 90 ডিগ্রি ফারেনহাইট আছে কিনা। এটা একটা পারফেক্ট টেম্পারেচার, এটা মাথায় রাখবেন। টেম্পারেচার 19-20 হতে পারে, কিন্তু যেন দেখেন 10-20 না হয়। এক্ষেত্রে মাছের প্রবলেম হবে ব্রিড করতে, ইভেন ওদের সার্ভাইভ করতেও সমস্যা হয়ে থাকে। ফিমেল মাছটা আমি যতটুকু জানি বা আপনারা নিশ্চয়ই মেনটেন করেন যে ফিমেল মাছকে ব্রিডের আগে নিশ্চয়ই সেপারেট রেখেছিলেন, ব্রিডের সময় ওদেরকে এক জায়গায় করবেন। সেক্ষেত্রে পানির টেম্পারেচার একটা ফ্যাক্ট, এটা মাথায় রাখতে হবে। পাশাপাশি ট্যাঙ্কে পুরুষ মাছদের জন্য একটা বাবল নেক্সট, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের দেশে মানে বাংলাদেশে বাবল নেক্সট হিসেবে আমরা মূলত বাদাম পাতা ইউজ করি। এটা গুণাগুণ অসাধারণ, আপনি এটাকে ইউজ করতে পারেন। ব্রিডিং ট্যাঙ্কটা মোটামুটি প্রস্তুত হয়ে গেলে এবার স্ত্রী মাছকে ছাড়ার একটা পর্ব থাকবে এখানে। স্ত্রী মাছকে যখন আপনি ইন্ট্রোডিউস করবেন মেল মাছের সাথে, তখন ডিরেক্টলি ট্যাঙ্কে দিবেন না, এটা নিশ্চয়ই আপনারা জানেন বা ইতিমধ্যে জেনেছেন। স্ত্রী মাছকে দেওয়ার সময় আমরা অনেক সময় ওয়ান টাইমে গ্লাস ইউজ করি, কাঁচের গ্লাস বা ছোটো একটা জার ইউজ করি, যেখানে পুরো ট্যাঙ্কের মধ্যে মেল মাছটা মানে তার আশেপাশে ঘুরতে পারবে, সে তার মতো স্বাধীনভাবে চলাফেরা করবে। কিন্তু ফিমেলটাকে আপনি একটু আলাদা করে রাখছেন বা এটাকে আমরা একটু সেগ্রিগেশন করে রাখলেন, ফিমেল মাছটা মেলের সাথে যেন ডিরেক্ট কানেক্ট না হতে পারে। অনেক সময় এটার মূল কারণ হচ্ছে মেল মাছটা ডিরেক্টলি ফিমেলকে পেয়ে গেলে অনেক সময় এরা অ্যাটাক করে মেরে ফেলতে পারে। বেটার যে ওদের ভিতরে একটা ভালো বন্ডিং করার জন্য ফিমেল মাছটাকে মেল মাছের সংস্পর্শে রাখলেন, কিন্তু একে অপরকে টাচ করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, কিন্তু দেখতে পারবে, এমন একটা পরিস্থিতিতে রাখেন। এক্ষেত্রে কাঁচের জার, ওয়ান টাইমে গ্লাস এগুলো সাধারণত সবাই ব্যবহার করে থাকে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে মোটামুটি বাবল তৈরির জন্য মেল মাছটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন সে বাবল তৈরি শুরু করবে তখন বুঝবেন যে এখন মেল মাছটাও চাচ্ছে যে আপনি ফিমেলকে ছেড়ে দেন, তার সাথে তার বন্ডিংটাও ভালো হয়েছে, সে তাকে পছন্দ করেছে, এখন ব্রিড করতে তাদের খুব সুবিধা হবে। পাশাপাশি স্ত্রী মাছ ডিম পাড়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যায়, তাদের ডিমের স্পট আরও ভালো মতো দেখা যাবে, বেশ ফুলে আসবে পেটটা।
ফিমেল মাছটা ছাড়া পাওয়ার সাথে সাথেই দেখবেন মেল মাছটার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। ইভেন মেল মাছটা ফিমেল মাছটাকে যেখানে বাবল তৈরি করেছিল সেখানে নিয়ে যাবে, মেটিং এর চেষ্টা করবে এবং ডিম পাড়তে সাহায্য করবে। ডিম পাড়ার পর পুরুষ মাছ ডিমগুলোকে মুখে নিয়ে তুলে তুলে বাবল নেক্সটের ভিতরে স্থাপন করবে। এই দৃশ্যটি সত্যি অসাধারণ। শুধুমাত্র আমরা যারা বা আপনারা যারা ব্রিডিং করিয়েছেন ফাইটার ফিশ বা বেটা ফিশ, এই দৃশ্যটুকু দেখার জন্যই এত পরিশ্রম করে মানে সবাই, আমি মনে করি আরকি। এটা আমার কনসেপ্ট যে আমি শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্যই এই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করি বা একটা ফাইটার ফিশকে ব্রিড করানোর জন্য আগ্রহ প্রকাশ করি। ডিম পাড়া শেষ হয়ে গেলে ফিমেল মাছটাকে যত দ্রুত পারেন ওখান থেকে সরিয়ে নিন, নতুবা মেলটা তাকে আবার অ্যাটাক করবে। পরবর্তী ধাপে আমরা যেটা দেখবো, বেটা ফিশের পুরুষ মাছটা মানে মেল মাছটা ডিমগুলোর যত্ন নেয় মূলত, যেহেতু আমি ফিমেলকে এখান থেকে সরিয়ে ফেলছি। এবার মেল মাছটাই ডিমের যত্ন নিবে। ওখান থেকে যে ডিমগুলো ফার্টেল হবে না বা পচে যাবে সেই ডিমগুলোকে সে খেয়ে ফেলবে, সরিয়ে ফেলবে, এবং যেগুলো ভালো থাকবে ফার্টেল ডিম সেগুলোকে সে সুন্দরভাবে পাহারা দেয়, ডিমের কোনো ক্ষতি যেন না হয়। এই সময় আমাদের একটা জিনিস খুব মেনটেন করা উচিত, যেন অ্যাকোয়ারিয়ামটা এমন জায়গায় না থাকে বা ব্রিডিং সেটআপটা এমন জায়গায় না থাকে যেখানে ব্রিডিং সেটআপের উপরে মানে আমার ব্রিডিং ট্যাঙ্কের উপরে ডিরেক্ট ফ্যানের বাতাস লাগছে, এরকমটা যেন না হয়, বাবলের যেন কোনো ক্ষতি না হয়, এটা আমরা একটু সতর্ক থাকবো। ডিম থেকে বাচ্চাগুলো বের হতে মোটামুটি 24 থেকে 36 ঘন্টা মতো সময় লাগবে। তারপর বাচ্চাগুলো বের হলে ওরা ওই 3-4 দিন কুসুমথলির খাবারটা খাবে। ফ্রি সুইমিং করার আগ পর্যন্ত তারা বাবল নেস্টের নিচেই থাকবে। তারপর আস্তে আস্তে 5 দিন 6 দিন থেকে তারা ফ্রি সুইমিং শুরু করবে। বাচ্চা ফোটার মোটামুটি 7 দিন পর মেল মাছটাকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে, নতুবা ও ওদের জন্য হার্মফুল হয়ে ওঠে। মেল মাছটা সরিয়ে ফেলার পর ওখানে যে বাচ্চাগুলো থাকবে তাদের জন্য আমরা সাধারণত যেটা করে থাকি, পুরোপুরি সাঁতার শেখার পরে এটা করি। পুরুষ মাছটাকে সরিয়ে ফেলার পর আমরা ওদেরকে আলাদা করে খাবার বাইরে থেকে দেওয়া শুরু করি। আলাদা করে খাবার আমরা বাজারে বেশ কিছু খাবার আছে সেগুলো আমরা দিতে পারি, বা বাসায় আমরা হোমমেড খাবারও দিতে পারি, যেমন হচ্ছে ডিমের কুসুম দিতে পারি জলের ভিতরে বা পানির ভিতরে। ওই কুসুমগুলো তারা খেয়ে সার্ভাইভ করবে। 7 থেকে 10 দিন পর মোটামুটি হচ্ছে আমরা বাইরে ছোট খাবার যেগুলো থাকে মাছের ছোট বাচ্চাদের খাবার সেগুলো আমরা প্রোভাইড করব। এই ছিল বেটা মাছের বা হোয়াইট ফাইটার ফিশের সম্পূর্ণ গাইডলাইন, ব্রিডিং এর গাইডলাইন। তবে এটা সম্পূর্ণ বললে ভুল হবে। বিভিন্ন এক্সপার্টের কাছ থেকে বা যারা সফল ব্রিডার ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন আরও কোনো বিষয় মেনটেন করতে হবে কিনা। তবে সঠিক পরিচর্যা, ধৈর্য এবং প্রস্তুতির মাধ্যমে আপনিও নিশ্চিতভাবে একটা বেটা মাছের নতুন প্রজন্মের জন্ম দিতে পারবেন, আশাবাদী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান, আমি অ্যান্সার করার চেষ্টা করব, নতুবা যারা এক্সপার্ট তারা এখানে নিশ্চয়ই অ্যান্সার করে দিবে। দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, আপনার মাছ ভালো থাকুক, আপনিও ভালো থাকেন। ধন্যবাদ।